আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা হচ্ছে রিটেন পার্টের আমরা এর আগে সিভিতে সাজেশন দিয়েছিলাম যে ১১ টা কোয়েশ্চেন ১৩ টা। তো এবার হচ্ছে আমরা ১২ নম্বর যে কোয়েশ্চেনটা তোমাদের থাকবে ৮ মার্কসের জন্য ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট। তো আমরা সিলেবাসে আমাদের ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট যে থাকবে এটা ৮ নাম্বার কোয়েশ্চেন মানে ৮ মার্কের জন্য সেটিং হবে প্রশ্ন নাম্বার ১২ আকারে। ঠিক আছে? সো আমরা এটা শুরু করে নিচ্ছি। প্রশ্ন নাম্বার ১২। তো এটা আমাদের গুগল ড্রাইভে তোমরা সাজেশনে চলে আসবা। এখান থেকে রিটেন পার্ট, গ্রাফস অ্যান্ড চার্ট। তো এখান থেকে আমরা নিয়মটা ১ম এ দেখে নিব যে প্রশ্ন নাম্বার ১২ যে নিয়মটা আছে। আর সাজেশনটা একটু একবারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টের জন্য আমাদের কোশ্চেন যে আমি দিয়েছি টোটালি ১৪ টা কোশ্চেন দিয়েছি। এর মধ্যে প্রথম যেটা রয়েছে ডেইলি অ্যাক্টিভিটিস ২০২৪ সালের কোশ্চেনস, পাই চার্টের যে রয়েছে এই সব কিছু এখানে দেয়া আছে। ঠিক আছে? কোনটা পড়তে হবে না হবে এভরিথিং। সো চলো আমরা নিয়মটা আগে দেখে নিচ্ছি দেন তাহলে আমাদের উত্তর করা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? কারণ নিয়মটা হচ্ছে জানলে আমরা মোটামুটি উত্তর করার জন্য সুবিধা হবে। তো এখানে প্রথমত নিয়মটার জন্য আমাদেরকে গ্রাফস এবং চার্টের প্রকারটা আগে জানতে হবে। তো এখানে যেমনটা আমি বলতেছি একটু সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে যেহেতু একটু বড় ক্লাস হবে। আচ্ছা, দেখো আমি কি বলতেছি যে গ্রাফ বা চার্ট বলতে এমন একটি চিত্রকে বোঝায় যা কোনো তথ্যকে উপস্থাপনের জন্য তৈরি করা হয়। এটি বিশেষ করে দুই বা ততোধিক রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। নিচের গ্রাফটি লক্ষ্য করো। এই যে দেখো একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তোমরা এরকম যে 9-10 এর অঙ্কতে করেছিলে কিন্তু। হুম? এরকম। তো লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি? উপরের গ্রাফটিতে গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে টাওয়ার থিম পার্কের দর্শনার্থীদের সংখ্যা দেখানো হয়েছে। এখানে টাওয়ার থিম যে পার্ক রয়েছে তার দর্শনার্থীদের সংখ্যা এখানে ভিজিটর্স বলা আছে। যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখানে কতজন করে লোক এসেছিল সেটা এখানে উল্লেখ করা আছে। ওকে? এখানে বলছে এখানে অসংখ্য তথ্য রয়েছে যা ভাষায় প্রকাশ করতে গেলে দীর্ঘ হবে। অথচ গ্রামের মাধ্যমে তা সহজেই প্রদর্শন করা সম্ভব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটি ২ টি তথ্য যথাসময়ে মাস বা দর্শনার্থীদের সংখ্যার মধ্যে সম্পর্ক প্রদর্শিত হয়েছে। যদি প্রশ্ন করা হয় গত বছর কোন মাসে থিম পার্কের দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে কম ছিল বা কোন মাসে সবচেয়ে বেশি ছিল, গ্রাফ দেখে আমরা চট করে বলে দিতে পারি যে জুন মাসে দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে কম এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ছিল। এই যে গ্রাফ থেকে দেখা যায় সবচেয়ে কম এখানে জুন মাসে এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ছিল। আবার যদি প্রশ্ন করা হয় মে মাসে ওই পার্কের দর্শনের সংখ্যা কত ছিল, গ্রাফ দেখে আমরা সহজেই বলে দিতে পারি এই যে মে মাসে কত ছিল। হুম? আচ্ছা, আচ্ছা সহজেই বলে দিতে পারি যে কত ছিল এখানে। ৭০,০০০ ছিল। ওকে। আচ্ছা, গ্রাফ দেখে আরো বলা যায় যে কোন মাসে দর্শনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং কোন মাস থেকে তা ক্রমান্বয়ে কমতে থাকে বা কোন মাসে দর্শনের সংখ্যা খুব দ্রুত বেড়েছে। এটি সাধারণ গ্রাফে গ্রিড বা ছকের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপরের গ্রাফটি একটি আয়তাকার গ্রাফ। এক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত ২ টি তথ্যক। এক্ষেত্রে মাস ও দর্শনের সংখ্যা পরস্পর সমকোণে অবস্থিত ২ টি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। যেখানে মাসের নামকে আনুভূমিক বরাবর এবং দর্শনের সংখ্যাকে উল্লম্ব রেখা বরাবর প্রদর্শন করা হয়েছে। এইটা আরকি। আচ্ছা, আমরা একটু গ্রাফের টাইপগুলোতে চলে যাই যে কি গ্রাফগুলো আমাদের থাকে। আচ্ছা, গ্রাফ কিংবা চার্ট বাস্তব তথ্যের আলোকে হয়ে থাকে। গ্রাফ বা চার্টগুলো বিভিন্ন উৎস যেমন পত্রপত্রিকা, ম্যাগাজিন, বইপত্র কিংবা ইন্টারনেট থেকে নেওয়া হয়। এ ধরনের বর্ণনাগুলিতে সাধারণত বর্ণনা ভিত্তিক নয়, বরং ভাষা হবে এক ধরনের তুলনামূলক ধাঁচের। এক্ষেত্রে দ্য গ্রাফ বা চার্ট সো দ্যাট বা স্টেটাইজ, হ্যাঁ? এরকম থাকবে। আচ্ছা, গ্রাফের একটু প্রকারভেদটা দেখি। গ্রাফগুলো কি ধরনের প্রকারভেদটা একটু দেখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল বা গ্রাফ এবং চার্ট ব্যবহৃত হয় তথ্য ও উপস্থাপনের জন্য। নিচে বিভিন্ন প্রকারের গ্রাফ বা চার্ট দেখানো হলো।
বার গ্রাফস। এই যে এটা হচ্ছে বার গ্রাফস। এ ধরনের গ্রাফ তোমাদের থাকতে পারে। এটা হচ্ছে পাই চার্টের গ্রাফ। হুম? এটা পাই চার্টের গ্রাফ এমন হবে, অথবা লাইন গ্রাফ, এরকম লাইন যেটা ওখানে বলা ছিল আরকি, অথবা টেবিল গ্রাফ। এই যে পার্সেন্টেজ আকারে টেবিল গ্রাফ থাকতে পারে। তো তোমাদের এই পরীক্ষায় এই ৪ গ্রাফের মধ্যে বার গ্রাফ, পাই চার্ট, লাইন গ্রাফ বা টেবিল গ্রাফ, এই ৪ টার মধ্যে যেকোনো একটা তোমাদের পরীক্ষায় থাকবে। আশা করা যায় আরকি। লক্ষণীয় যে উপরোক্ত গ্রাফ বা চার্টকে ডেটা বা তথ্যের ভিত্তিতে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়ে থাকে। প্রয়োজন অনুসারে এসব পরিবর্তন পাঠকের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করার পাশাপাশি বিষয়কে আরও আকর্ষণীয় করে তোলে। এখন আমাদের এই গ্রাফ বা চার্ট বিশ্লেষণের কৌশলগুলো একটু আমরা দেখে নেই, যাতে আমরা নিজেদের মতো করে উত্তর করতে পারি। এখানে গ্রাফ বা চার্ট বর্ণনা করতে কী ধরনের ভাষা ব্যবহৃত হয় তা আলোচনা করব। সাধারণভাবে গ্রাফ বা চার্ট এখানে আমরা আমাদেরকে তথ্য বা উপাত্তের দ্রুত বুঝতে সাহায্য করে। গ্রাফ বা চার্ট বর্ণনা করার সময় নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ১. বিস্তারিত বর্ণনা দেয়া থেকে বিরত থাকতে হবে। কোনোটারই বিস্তারিত বর্ণনা দেয়া যাবে না। বর্ণনার মূল বৈশিষ্ট্য ও তথ্য উপাত্তের দিকে দৃষ্টি দিতে হবে। ধারণা বা অনুমান নির্ভর তথ্য সংযোজন করা যাবে না। এটা একটা যাবে না দিন। তারপরে তথ্য উপস্থাপনে যথাসম্ভব পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। 1 দ্য 3, 2 ইজ অ্যাজ মেনি ইত্যাদি। কলাম, রো, গ্রাফস কিংবা চার্ট। এই তথ্য উপস্থাপনকে যথাসম্ভব তুলনামূলক বিশ্লেষণ আকারে তুলে ধরতে হবে। সবশেষে সাধারণ নিয়ম অনুযায়ী সম্ভব হলে সামগ্রিক বিষয়ের উপর মন্তব্য দিয়ে সমাপ্তি টানতে হবে। গ্রাফ বা চার্ট সাধারণত ৩টি বিষয় বর্ণনা করতে হয়। একটা হলো ইন্ট্রোডাকশন, একটা ডিসক্রিপশন, আরেকটি হচ্ছে কনক্লুশন মানে উপসংহার। তো এই ৩টা পার্ট আমরা আগে দেখে নিচ্ছি। কারণ এগুলো ক্লিয়ার না করলে আমরা তো বুঝবো না, হ্যাঁ? আচ্ছা, ১ম আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নিচ্ছি। এটি মূলত গ্রাফ বা চার্টের উপর একটি জেনারেল স্টেটমেন্ট। বাক্যটি এমনভাবে লিখতে হবে যে এই বাক্যের মাধ্যমে গ্রাফ বা চার্ট ওভারঅল কী বিষয়ের উপর অঙ্কিত হয়েছে তা পরিষ্কার বোঝা যায়। অবশ্য এমন কোনো বাক্য প্রদত্ত প্রশ্নের মধ্যেই থাকে, তবে প্রশ্ন থেকে বাক্যটি আলাদা করা যাবে না। বাক্যটি একটু পরিবর্তন করে নিজের ভাষায় লিখতে হবে। কোয়াইট করা যাবে না আরকি, হ্যাঁ? মূল বাক্যটা যা আছে সেটাকে আমরা বর্ণনা করব। যেমন দ্য গ্রাফ বা চার্ট বা শো, ডিসক্রাইব, হাইলাইটস, প্রোভাইডস, গিভেন্টস, হ্যাঁ? দিয়ে গ্রাফটি কি বর্ণনা করতে হবে বা কি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, কিংবা গ্রাফটিতে কোন বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে অথবা কিসের সাথে তুলনা হচ্ছে সে সম্পর্কিত ওয়ার্ড বা কিছু ক্লু লিখতে হবে। এরপরে হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের কিছু উদাহরণ, যেমন দ্য গ্রাফ প্রোভাইড দ্য ইনফরমেশন অ্যাবাউট হাউ টু ইন্টারনেট ইউজার্স এজ 16 প্রিফার টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট অ্যাট হোম অ্যান্ড ইন আদার প্লেসেস। এই জন্য এই যে সেন্টেন্সে বর্ণিত হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে ইন্ট্রোডাকশন পার্টে কি সম্পর্কে সেইটা আমাদেরকে নরমালি বর্ণনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ডিসক্রাইবিং পার্ট, বর্ণনা করার পার্টটাতে এই অংশে গ্রাফটিতে যে তথ্য আছে তা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিক এবং যৌক্তিকভাবে বর্ণনা করতে হবে। এক্ষেত্রে গ্রাফ বা চার্টটিতে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে বা গ্রাফ বা চার্টটিতে যা যা আছে সেগুলো সহজ ভাষায় বর্ণনা করতে হবে। এই অংশে অনেকটা কোনো ফুটবল বা ক্রিকেট খেলার ধারা বর্ণনার মতো। এই অংশটির শুরুটা নিম্নরূপ হতে পারে, যেমন উই ফাইন্ড অথবা ইট শো, হাইলাইটস, ডিসক্রাইবস, কম্প্রিহেন্স, কম্পেয়ার দ্যাট, আর দেয়ার, এই ধরনের সেন্টেন্স দ্বারা শুরু করা যেতে পারে। মানে যে বিষয়টা চাওয়া হয়েছে তাকে ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে। দেন এরপরে লাস্টে যে কনক্লুশন পার্ট আছে, সেখানে এই অংশে মূলত ২টি বাক্যের মধ্যে বর্ণিত হয়। এখানে গ্রাফ বা চার্ট বর্ণনাকারীর ব্যক্তিগত মতামতটা প্রতিফলিত হয়। এই অংশের শুরুতে সাধারণত সো, ইট, ইন, ক্লিয়ার, দ্যাট বা দেয়ার ফর, হ্যাঁ? এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে প্রভৃতি লেখা হয়ে থাকে।
আচ্ছা, এই বিষয়টিকে সহজে বোঝার জন্য কয়েকটি হচ্ছে স্ট্যান্ডার্ড উদাহরণ দেয়া হলো। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেই, তাহলে বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। ধরো পাই চার্টের ক্ষেত্রে আমরা কি করব? এরকম পাই চার্ট আমাদের থাকবে। পাই চার্টগুলোর যে বর্ণনাগুলো এই প্রত্যেকটা পার্ট, এই যে ইন্ট্রোডাকশন, ডিসক্রাইব এবং ক্যালকুলেশন যে পার্টটা থাকবে, তোমরা এই যে থাকবে এই প্রত্যেকটা পার্টের উপরে তুমি কিছু সেন্টেন্স লিখে দিবা ডিসক্রাইবিং পার্টে। তো এই ১, ২, ৩, ৪, ৫, ৬ টা যে আছে এগুলো একটু বর্ণনা করে দিতে পারলেই আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। হুম? আর বার চার্টের ক্ষেত্রেও বার চার্টগুলো এমন হবে, আর এদের কমন কিছু সেন্টেন্স আমরা দিয়েছি, এগুলো তুমি রাখতে পারো আরকি, হ্যাঁ? লাইন গ্রাফসের ক্ষেত্রে কি হবে সেটাও এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটার জন্যই এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ? কি, কি সেন্টেন্স দিয়ে শুরু করা যায়। আ এখানে এভরিথিং সবকিছু আমি অনেক দিয়েছি। এগুলো সময় থাকলে তুমি পড়ে নিবা। ঠিক আছে? মূলত যে এর যে অংশটা বেসিক কনসেপ্ট, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। আমরা এটার সাজেশনটা নেই। এই যে সাজেশন যে রয়েছে, আমরা সাজেশন পার্টটাতে যাই। এটা লিসেন্ট টু হিসাবে সাজেশনটা দেয়া হয়েছে। ওকে। দেখো আমরা এখানে কোশ্চেন যে ১২ তে সেট হবে, এখানে 2 স্টার দিয়েছি। এটা ২০২৫ সালের গ্রাফসটা এসেছে। তো ২৫ এর যে গ্রাফটা এখানে এসেছিল আমরা দেখতে পাচ্ছি এটা লাইন গ্রাফ একটা। তো এই লাইন গ্রাফটার বর্ণনা এখানে আমরা দিয়েছি। এই যে দেখো ২৫ সালের কোশ্চেন থেকে। আর আমাদের তো ২৪ সালের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এখান থেকে আমাদেরকে এইটা পড়তে হবে পাই চার্টটা, যে পাই চার্টটা এসেছিল অ্যাক্টিভিটিস অলওয়েজ চার্ট যে মেইন, হ্যাঁ? এই ২৪ সালের এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়বা। আশা করি তাহলে উত্তর করতে তোমরা পারবা। আচ্ছা, তারপর আমরা এখানে ২ এর পরে যদি ৩ নাম্বার প্রশ্নটাতে আসি, এখানে কি দিয়েছি দেখো। এটা একটা হচ্ছে আমাদের দেওয়া আছে বিলো শো ইন্টারনেট ইউজার্স নিয়ে একটা গ্রাফ দেয়া হয়েছে। এটা পড়বা। একটু আইডিয়া নিবা, হ্যাঁ? তাহলে আশা করি যে তোমরা এই বিষয়গুলো নিজের মতো করেই উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। ২ নাম্বারটা এটা তো বললাম। ৪ নাম্বারটা এটা হচ্ছে পাই চার্ট। এর প্রত্যেকটা পার্ট নিয়ে এখানে সুন্দর করে পাই চার্ট বর্ণনা করা আছে। ৫ নাম্বারে দিয়েছি। তো এই পাই চার্টটা পড়বা। ৬ নাম্বারে এই এটা আছে। ৭ নাম্বারে আরেকটা আছে। ৮ নাম্বারে এটা দেয়া আছে। ৯ নাম্বারে আরেকটা। ১০ নাম্বারে 1 স্টার, ১১ নাম্বার এবং হচ্ছে ১২ নাম্বার, ১৩ নাম্বার। সো এই হচ্ছে ১৩ টা আমি দিয়েছি। তো এগুলো তোমরা আশা করি যদি আয়ত্ত করতে পারো, তো এই পার্ট থেকে যেকোনো প্রশ্ন আসুক না কেন, আশা করি তোমরা উত্তর করতে পারবে। এটা হচ্ছে গেল আমাদের যে 3 পার্টটার সাজেশন ছিল। তো সম্পূর্ণ সাজেশনটা আশা করি কভার হয়ে গেছে। নেক্সট আমরা হচ্ছে পরের পার্টে আসব। সো যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর যেকোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।